হয়েছে হয়েছে, আর বলবো না। মজার জন্য দুঃখিত। এই ধর চাবি, দোতলার রুমটা এখন থেকে তোদের। মামা ভারী গলায় ডাকলো। মা, তানজু একটু নিচে আসো। আমি ভাবতে থাকলাম এই তানজুটাকে, নামটাও চেনা চেনা লাগছে, যেন অনেক বছর আগে কখনো শুনেছিলাম। রূপে গুণে ভরপুর, চুলোগুলো খোপা করে বেনি বেঁধেছে। বিধাতার যে এত সুন্দর বস্তু বানাতে পারে সেটা এই মেয়েকে না দেখলে বুঝতাম না। মামা যে মা বলে ডাকলো, তার মানে কি এটাই আমার নানি? এমন যুবতী নানি কিভাবে সম্ভব? নানা কি আর একটা বিয়ে করেছিল নাকি? আমি একটু ঝুঁকে মেয়েটার পা ছুঁয়ে সালাম করতে যাব, তখনই আমার কান টেনে উপরে তুলল। টক বগানো জলামুখীর মতো চোখ, আগুনের কুণ্ডর মতো বিস্ফোরণ হচ্ছে। ভয়ে ঢোক গিললাম, কানে ব্যথা লাগছে, অথচ বলার মতো কোনো ভাষা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না। সোহাগ, সালাম করছিস কেন? এটা তানজু, তোর সঙ্গে ছোটবেলা যে মেয়েটা খেলা করতো, এই সেই মেয়ে। কিন্তু মামা যে বলল মা, তার মানে তো এটা আমার নানি, সেটা বোঝাই যাচ্ছে। আমি যেমন তোকে বাবা পাগল বলে ডাকি, তেমনি তোর মামাও তার মেয়েকে আদর করে মা ডাকে। বোকা ছেলে, এখনো বুঝ জ্ঞান হলো না। মা কথাগুলি বলে একটুখানি হাসলো। আপু, আমার কানটা ছাড়ুন, ব্যথা লাগছে তো। মা, তানজু একটু নিচে আসো। বেশ হয়েছে, কান টেনে ধরেছে। তোকে তো মেরেই ফেলতাম আমি। এতদিন পর আমাদের কথা মনে হলো তোর? এই 7টা বছরে একটিবারও কল দেওয়ার কথা ভাবিসনি? নাম্বার ছিল না আপু, তুমি তো আমাকে নাম্বার দাওনি, অনেক চাইছি দাওনি। এখনো থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে তার সামনে নাম হাজিরা দেব প্রমিস। কানটা ছেড়ে দিয়ে ওড়না মাথায় দিয়ে মাকে সালাম করলো। আমি ব্যাগটা হাতে নিতেই মামা বলল, তানজু, ওদের রুম দুইটা দেখিয়ে দিয়ে আসো। সব থেকে বড় এবং সুন্দর রুম দুইটা দেখাবে। 32টা দাঁত কপাটি দেখিয়ে হো হো করে হেসে দিল মামা। কি বিচ্ছিরি হাসি দিতে পারে মাইরি! মামা না হলে আরেকটিবার ঘুষি দিয়ে দাঁত ভেঙে দিতাম। তানু হাত থেকে ব্যাগগুলি কেড়ে নিয়ে বলে, রাগ, তোর এসব নিতে হবে না। এতটা ভারী ব্যাগ তুই সহ্য করতে পারবি না, বাচ্চা মানুষ। ডান হাত টান দিতেই তানজু ধপাস করে পড়ে গেল। আমাদের দিকে তাকিয়ে বলল, আপনার চিন্তা করতে হবে না আন্টি, আমি ব্যাগ নিতে পারবো। প্রতিদিন 1 গ্লাস দুধ খাই। ব্যাগ তোলার খুব চেষ্টা করছে তানু, কিন্তু পারছে না। চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। হা হা করে হেসে দিয়ে বললাম, বাচ্চা মানুষের কাজ বাচ্চাকেই করতে দিলে খুশি হব। আপু, আপনার এত কষ্ট করা কি দরকার? রুম দেখিয়ে দিল। মার রুম আগে থেকে গোছানো ছিল। অবশ্যই তানু ছাড়া কেউ করেনি, কারণ মেয়েরাই পারে রুম পরিষ্কার কাজ পারফেক্ট ভাবে করতে। আমার রুমে এসে ধপাস করে খাটে শুয়ে হাঁপ ছাড়লো। ব্যাগগুলো এক কোণায় রেখে স্যান্ডো গেঞ্জি খুলছিলাম, তখন তানুর চোখের দিকে চোখ যায়। লোলুপ দৃষ্টিতে আমার শরীরের দিকে তাকিয়ে আছে। এবার একটু রেগেই বললাম, যান। রুম থেকে বের হয়ে কাপড় বদলানো দেখাটা কি ভদ্র মেয়েদের কাজ? আমার রুমে আপনি কি করছেন? বাহ, তুই তাহলে অনেক বড় হয়ে গেছিস দেখছি। কেন, ছোটবেলায় যখন আমার সঙ্গে গোসল করতি তখন তো এরকম রাখতি না? লজ্জায় মুখ লাল হয়ে কুঁচকে গেছে। তখন আমরা ছোট ছিলাম আপু, এসব মনে করিয়ে দিয়ে কি লজ্জা দেওয়ার চেষ্টা করছেন? 18 বছরের নিচে সবাই শিশু, তার মানে তুই এখন বড় হয়ে গেছিস? এখনো আমার 2-3 বছরের ছোট। লজ্জায় কোনোভাবে হাত টেনে ধরে বাইরে পাঠিয়ে দিলাম। এবার যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে ছাদে উঠে দাঁড়ালাম। মায়ের হাতে ধরা পড়ার আওতার বাইরে। মা নিচে রান্নার কাজ করতে ব্যস্ত। পকেটে হাত ঢুকিয়ে দিয়ে দিয়াশলাই আর একটা সিগারেটের প্যাকেট বের করলাম। রাস্তার মাঝে প্রথমে নিয়েছিলাম, কিন্তু মা পাশে থাকার জন্য খেতে পারিনি। মনটাও কেমন যেন সিগারেট সিগারেট করছিল। ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট ঠোঁটে রেখে আগুন লাগালাম। শুক টান দিচ্ছি। হঠাৎ পাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন বলল, কে রে এখানে ধোয়া খাচ্ছে? তাহলে কি মা সিগারেট খেতে দেখে ফেলেছে? হঠাৎ এমন একটা ডাকে ভয়ে পুরো শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। ভয়ে ভয়ে পাশের ছাদে তাকালাম। পাশের ছাদ বলতে মাঝখানে একটা 3 ইঞ্চির একটা
দেওয়াল। এবার আগের থেকে ভয়টা আরো দ্বিগুণ হয়ে গেল। তানজু আপু তাহলে সব দেখে ফেলছে, আমার আর রক্ষে নেই। মাকে নিশ্চয়ই বলে দিবে যে ডেঞ্জারাস মেয়ে। বাবারে, কান্না কান্না ভাব হয়ে গেছে নিজের ভেতর। মার ভয় দেখালেই কেঁদে দেওয়ার মতো অবস্থা। যে কোনো সময় কেঁদে দিতে পারি। দিয়াশলাই আর সিগারেটের প্যাক অটোমেটিক পিঠের পিছন দিকে চলে গেল। আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এমন সময় পানি পেলে গলাটা একটু ভিজিয়ে নেওয়া যেত। হুট করেই ধমকানি দিয়ে বলে, এসব ছাইপাস কবে থেকে খাওয়া শিখলি? মানে? কই না তো, আমি কিছু খাচ্ছিলাম না। সেটা আপনার চোখের ভুল। তাহলে পিঠের পেছনে হাত লুকিয়ে রাখছিস কেন? কি আছে বের কর বলছি। বুঝি না মেয়েরা সিগারেট খাওয়া কেন পছন্দ করে না। সামান্য সিগারেটই তো খাচ্ছিলাম, এতে রাগার কি আছে? সিগারেট খেয়েছি, গাঁজা তো নয়। ওই কি ভাবিস? না তো কিছু না আপু, আপনি অকারণেই আমাকে সন্দেহ করছেন। অকারণে মানে? আমি নিজের চোখে তোকে সিগারেটে আগুন লাগাতে দেখেছি। এখন মিথ্যা বলা হচ্ছে তাই না? এমন গুছিয়ে মিথ্যা বলা কোথায় শিখলি? বিলিভ মি আপু, আমি মিথ্যা বলছি না। তোর চেহারার সাথে সিগারেট শব্দটাও শুনতে খারাপ লাগে। তোকে তো ভদ্র ভেবেছিলাম, কেন খাস এসব? এবার সিগারেট সত্যি লাগালাম, কয়েকটা শুক টান দিয়ে ছ্যাঁকা খাইছি আপু। প্রথমে প্রেম ছিল তাই আবেগের বশে 2-3টা টান দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। এখন এটা না খেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমাকে দেখ। প্রতিবারই তো দেখি, অনেক সুন্দর দেখতে আপনাকে, তবুও বারবার দেখতে ইচ্ছে করে। বুদ্ধু, সেটা বলিনি আমি। বলতেছি আমাকে দেখে কিছু শিখতেও পারিস। 10 বার ছ্যাঁকা খাইছি তবুও হার মানিনি, প্রেম করার চেষ্টা করেই যাচ্ছি। মাথাটা চক্কর দিয়ে উঠল। বলে কি মেয়েটা 10টা ছ্যাঁকা খাইছে তবুও প্রেম করতে চাচ্ছে? আজব মেয়ে মাইরি। 10টা ছ্যাঁকা? কিন্তু দুর্ভাগ্যের জন্য একটাও প্রেম হলো না। সব আমার টাকলু বাপের জন্য। কিভাবে যেন জেনে যায় প্রেম করতেছি। এসব প্রেম ভালোবাসা না করলেই নয় কি? স্বাধীনভাবে জীবন যাপন করুন, না থাকবে বয়ফ্রেন্ডের হুকুম। একদম ফ্রি, যখন যেটা খুশি করুন। বুঝবি না রে, প্রেমের ভেতর একটা ফিলিংস থাকে, বুঝলি? তুই তো হাবা গোবা, এইসবের কি বুঝিস? সেজন্যই 10টা ছ্যাঁকা খাইনি। হাবা গোবা হলে কি 10টা ছ্যাঁকা খাইতাম নাকি? কি বললি? কই না তো, কিছুই বলিনি। শুধু বললাম মন থেকে চাইলে সবকিছুই সম্ভব। আচ্ছা তুই আমার সঙ্গে প্রেম করবি? খুব মজা হবে দেখবি। প্লিজ প্লিজ না করিস না। কাজিনদের ভেতর রিলেশন করতে নেই, এতে আত্মীয়র ভেতরে ফাটল ধরে। 2টা পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যায়। 10টা করে আবার আসছে আমার সাথে করতে। কিছু হবে না, সব ব্যবস্থা আমি করিয়ে দেব। তুই শুধু আমার সঙ্গে প্রেম করবি। অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকালে সব ব্যবস্থা আমি করিয়ে দেব। তুই শুধু আমার সঙ্গে প্রেম করবি। অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নিব। প্রেম করতে প্রথমে দুজন দুজনকে ভালোভাবে চিনতে হয়, বুঝতে হয়, মনের সঙ্গে মনের সম্পর্ক তৈরি করতে হয়। এভাবে একদিনে কখনো প্রেম হয় না আপু। একদম আপু বলবি না, অনলি জানু, বুঝছিস? শুধু জানু, বেবি ও বাবু বলে ডাকবি। সব মেয়েদের বয়ফ্রেন্ড কত সুন্দর করে ডাকে, অথচ তুই কি না? আমি কি? তোর মুখে একটু ডাকের রস বলতে কিচ্ছু নেই। জন্মের সময় নিশ্চয়ই তোর মুখে মধু দেয়নি, তাই তো এমন হাবা গোবার মতো থাকিস। এই মেয়ে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। যেভাবে হোক মাথা থেকে প্রেমের বোধ ছাড়াতে হবে। শেষ পর্যন্ত কিনা জুনিয়র সিনিয়র প্রেম করবে? প্রেম বিষয়ে দেখছি একটু ধারণা বলতে কিচ্ছু নাই। অবশ্যই প্রেম করব, তবে সময় নিয়ে। আমাকে তাহলে জোর আইসক্রিম, চকলেট, কিটক্যাট, কিন্তু 2 প্লেট ফুচকা, পার্কে বসে বাদাম খাওয়াতে হবে। রোজ রোজ একটা করে সাদা গোলাপ, সকালে গুড মর্নিং মেসেজ পাঠাতে হবে। আমার চুলে হাত বুলিয়ে দিতে হবে, সাথে তেল দিলে আরো বেশি ভালো হবে। ব্যাস এইটুকুই। এক নিঃশ্বাসে তানু সবকিছু বলে দিল। তানু কথাগুলি শুনে যেটা বুঝলাম, নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য প্রেম করতে চাইছে। যদি আমি বাদে খারাপ কোনো ছেলের খপ্পরে পড়ে, নিশ্চয়ই প্রেম করার স্বাদ মিটে যাবে। খারাপ মেয়েও হয়ে যেতে পারে। আর সাদা গোলাপ পাওয়া বর্তমানে দুষ্কর। হতভম্ব হয়ে তার চোখে চোখ রেখে বলি, না না আপু, থাক, আমার প্রেম করতে হবে না। সিঙ্গেল দেবদাসী ভালো আছি। কি দরকার হুদাই উটকো ঝামেলায় নিজেকে জড়ানোর? আর আমি নিজেই তো একজন বেকার, টাকা কই পাবো? তার মানে আমাদের প্রেম করা আর হলো না? শোন, তোকে আমার সঙ্গে প্রেম করতে হবে মানে করতে হবে।
না করলে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বাসা থেকে বের করে দিব। প্রেম না করার সঙ্গে বাসায় না রাখার কোনো কারণও খুঁজে পাচ্ছি না। টাকা দিয়ে ভাড়া থাকি, বুঝছেন, ফ্রিতে নয়। হোয়াট? আব্বু তোদের থেকে টাকা নেয়? আর এটা ঢাকা শহর, সহজে রুম পাওয়া মুশকিল। পারলে অন্য বাসা ভাড়া নিতে পারিস। এটাও ঠিক বলেছে, ঢাকা শহরে রুম পাওয়াও মুশকিল। বাধ্য হয়ে বলতে হলো, হ্যাঁ আমি রাজি আছি, তবে টাকার বিষয়ে তো, তাই একটু ভাবতে হবে। টাকার জোগাড় কিভাবে করব? সেটার ব্যবস্থা আমি করে দিব, তুই চিন্তা করিস না। চল বাজারের দিকে যাব, না গেলে নাক ফাটিয়ে দেব। এখন এই ভর সন্ধ্যায়? ভীতু একটা, আমি থাকতে ভূতের ভয় করিস? দেওয়াল টপকে পার হতে গিয়ে পা হড়কে পড়ে যায়। হাঁটুর একটা অংশ কেটে গেছে, সেখান থেকে রক্ত চুইয়ে পড়ছে। আমি শটান হয়ে দাঁড়িয়েছিলাম। এক ধমক দিয়ে বলে, কি দেখিস শাবলা? একটু তো হাত ধরে তুলতেও পারিস, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখবি? একটা সুন্দর মেয়েকে স্পর্শ করব, বিষয়টা কেমন দেখাচ্ছে না? আমি পারবো না, লজ্জা করে আমার। চোখ দুহাতে আড়াল করে দূরে বেশ কিছুক্ষণ রাগের দৃষ্টিতে তাকিয়ে ভ্রু বাঁকা করে তাকালো। তুই ছেলে না মেয়ে? তোর তো দেখি আমার থেকে বেশি লজ্জা। এমন একটা থাপ্পড় দেব না, সব লজ্জা হাওয়ায় মিলিয়ে যাবে। কোনো কিছু না ভেবে আপুকে কোলে তুলে নিলাম। দুহাতে গলা পেঁচিয়ে ধরেছে তানু। চোখে চোখ রেখে সিঁড়ির দিকে হেঁটে যাচ্ছি। হুট করে মাথাতে ভয় এসে মনোবলকে ভীতু করছে। আপু, এমন সময় যদি মামা দেখে ফেলে তখন কি করব? আমার তো খুব ভয় করছে। তানুর কণ্ঠে একরাশ ভালোবাসা খুঁজে পেলাম, যেন সে সত্যি আমাকে ভালোবাসে। আমাকে থামিয়ে দিয়ে ঠোঁটে তার আঙুল রেখে বলে, চুপ, একটা কথাও বলবি না। আব্বু দেখলে দেখুক, আমি বলে দিব তোকেই শুধু ভালোবাসে এই মনু। দেহ, শরীরের প্রতিটা অঙ্গ আমার পিচ্চি রাজকুমার। আঙুলটা আমার নিঃশ্বাস ভারী করে দিচ্ছে। ললিপপের মতো আঙুলে চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছা করছে, কিন্তু ইচ্ছা করলেও সেটা আমার সাধ্যের বাইরে। আপু কাঁধে হাত রেখে আরেকটা হাত দিয়ে চুলগুলি খামচে ধরে ঠোঁটের কাছে আসার চেষ্টা করছে। গোলাপি কমলার কোয়ার মতো টসটসে রসালো ঠোঁট নিজেকে দুর্বল করে দিচ্ছে। পাগল করে দিতে ইচ্ছা করছে তার ভালোবাসায় সাড়া দিতে। ঠোঁট লাগিয়ে দিয়ে পাল্লা দিয়ে কিস করছে আপু। আপুর জিহ্বায় স্পর্শ লাগাতেই তার ঠোঁটের উপর হাতের মুঠো চেপে ধরলাম। না আপু, এখনই এসব করার ইচ্ছা নেই। আমি আপনাকে কাছ থেকে পেতে চাই, এরকম নোংরা ভালোবাসার মাধ্যমে না। তানু যেন আমার ব্যবহারে আরো মুগ্ধ হয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চোখের দিকে। চোখের অক্ষিগুলোকে জলকণা চিকচিক করছে, তবে সেই জলে কষ্ট না, সুখের কান্না খুঁজে পাচ্ছি। ভালোবাসা তার চোখে খুঁজে পাচ্ছি। লেপ্টে লুপ্টে গেছে লিপস্টিকগুলো, তবুও তার চেহারার সৌন্দর্য ফুরাচ্ছে না। নীলাকে রুমে ঢুকে খাটের একটা কোণে দাঁড়িয়ে শুইয়ে দিলাম। কোমরের নিচ থেকে হাত টান দিতেই আমার শার্টের কলার চেপে ধরল। তার ঠোঁট বরাবর আমার চেহারা। চোখ বন্ধ করে কলার টানতে টানতে বুকের সঙ্গে জড়িয়ে ধরার চেষ্টা করছে। কোমর বাঁকিয়ে বুকের সঙ্গে মিশিয়ে নিল, ঠোঁট কামড়ে ধরল। কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু শব্দটাই। কোনোভাবে ছাড়িয়ে নিয়ে বলি, নীলা আপু, এখনই এসব করা কি খুব প্রয়োজন? আমাদের আগে বিয়ে হোক, তখন না হয়। আর তাছাড়াও আমি আনরোমান্টিক ছেলে। চুপ, আমাকে আপু বলবি না। আমি তোর আপু হতে চাই না, পারলে স্বামী বানিয়ে নেব। সেটা না হয় মানলাম, তবে আমাদের ভালোবাসা কি মামা মেনে নিবে? আমাদের বংশের পরম্পরায় আত্মীয়তার ভেতর বিয়ে কখনোই মেনে নেয়নি। যদি আপনার সঙ্গে বিয়ে না হয়, আমার লাগানো দাগ নিয়ে কুড়ে কুড়ে মরবেন। আমি চাই না কোনো মেয়ের এভাবে চরিত্র নষ্ট হোক। নাক টিপে দিয়ে বলে, পিচ্চিটা অনেক বড় হয়ে গেছিস। আমি রাজি থাকলে বিয়ে পর্যন্ত সম্পর্ক এগিয়ে নিব। আব্বুও কিছু বলতে পারবে না। এখন আমি উঠি, মামা দেখলে সর্বনাশ হয়ে যাবে। ঠোঁট মুছতে মুছতে নিজের রুমে ঢুকছিলাম, মা পিছন থেকে ডাক দিল। সোহাগ, কোথায় ছিলি? না মানে মা, ছাদে গিয়েছিলাম একটু হাওয়া বদলের জন্য। থাক, মিথ্যা বলতে হবে না। তোর ঠোঁটে লিপস্টিকের দাগ কেন লেগে আছে? নীলা রুমে গিয়েছিলি? সন্দেহের চোখে বলল মা। না মা, আমি নীলাপুর রুমে কেন যাব? আমি তো ছাদে ছিলাম।
আর কোথায় পেলে লিপস্টিক? হাতের এক ঘষায় লিপস্টিক মোছার চেষ্টা করলাম। মা ঠোঁটের এক কোণ থেকে আঙুলে লিপস্টিকের দাগ লাগিয়ে আঙুল সামনে রেখে এক ধমকানি দিয়ে বলে, এটা কি তাহলে? আমার সাথে মস্করা করিস? থাপ্পড় দিয়ে শিক্ষা দিয়ে দেব। সে তোর বড় অপর মতো, আর তুই কি না সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছিস? তোকে তো ভদ্র ভাবতাম, তুই তো এমন ছিলি না। বাচ্চাদের মতো চোখের জল ফেলতে ফেলতে নিজের রুমে ঢুকে বালিশ ভিজিয়ে দিচ্ছি। রাতে কিছু খাইনি, আমার কি দোষ? নীলা আপুই তো জোর করে। রাগটা এখনো কমেনি। দরজার ঠক ঠক শব্দ হলো। সিটকিনি খুলে দিতেই নীলাকে দেখে বললাম, কেন এসেছে আপনি? আপনার জন্যই প্রথমবার আমার মা আমাকে বকাঝকা করেছে। আজ থেকে আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ। খেয়ে নে, রাতে না খেলে শরীর খারাপ করবে তো। থালাটা ছিটকে ফেলে দিলাম। মা সামনে এসে দাঁড়ালো। নীলা মাকে জড়িয়ে ধরে মায়া কান্না শুরু করে দেয়। নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, জানতাম না তুই আমার ছেলেকে এত ভালোবাসিস। কেন তোরা একে অন্যকে ভালোবাসলি? জানিস না আমাদের বংশে নিজেদের ভেতর বিয়ে করা অপরাধ? বিশ্বাস করো ছোট মামুনি, আমি সোহাগকে ছোট থেকেই অনেক ভালোবাসি। ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বোঝেনি। সম্পূর্ণ ঘটনা শুনে আমি অবাক হয়ে গেলাম। মা থালা ভরে আবার নিয়ে এলো আর বলল, মেজো দাদা এইসব যেন না জানে, আমার ছেলেটা যেন ক্ষতি না হয়। পৃথিবীতে আপন বলতে ছেলেটাই আছে। আমি খাটে পা তুলে আরামে বসলাম। নীলা